মাঝে কেটে গেছে 2 সপ্তাহ। জহির মির্জা চেয়েছিলেন 1 বছর পর মেয়ের বিয়ের অনুষ্ঠান ধুমধাম করে করবেন। ইমরুল তালুকদার সহ তাতে সায় জানালেন, কিন্তু বাদ সাধল আবরার। সে 1 বছর ওয়েট করতে পারবে না। আবরার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বাড়িতে জানিয়ে দিয়েছে 1 মাসের মাঝেই বউকে নিজ বাড়িতে নিয়ে নিবে। এতে তারা রাজি হলে হলো, না হলে না হলো। তার বিয়ে করা বাচ্চা বউটাকে এতদিন ওই হিটলার মার্কা শ্বশুর বাড়িতে রাখার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই। এই নিয়ে বাবা ছেলের মাঝে 3 দিন নীরব যুদ্ধ হয়ে গেছে। শেষমেশ ইমরুল তালুকদার জহির মির্জাকে 1 মাস পর বিয়ের জন্য রাজি করিয়েছেন। তবে বাবা ছেলের নীরব যুদ্ধ সবার আড়ালেই রয়ে গেল। কেউ এসব কাহিনী বিন্দুমাত্র টের পেল না। 4 কাঠা জমিতে 1 তলা বিশিষ্ট বাড়ি ইলমিদের। বাড়ির ঠিক পাশে বিরাট বড় একটা পুকুর। পুকুরটাতে পদ্ম ফুলে ভরা, এর জন্য ইলমি পুকুরটার নাম দিয়েছে পদ্মপুকুর। ইলমির পদ্মপুকুরের বাধাই করা ঘাটে বসে পুকুরের পানিতে পা ডুবিয়ে রাখতে খুব ভালো লাগে। তাই সময় পেলে মায়ের চোখে ফাঁকি দিয়ে পুকুর পাড়ে চলে যায়। আজও তার ব্যতিক্রম হয়নি। বিকেলে মায়ের চোখ ফাঁকি দিয়ে ছুট লাগিয়েছে পুকুর পাড়ে। বেশ কিছুক্ষণ ঘাটে মলিন মুখে পানিতে ফর্সা পাজোড়া ডুবিয়ে বসে আছে। ইলমির ছোট রঙিন আকাশে আজ কালো মেঘেরা ভিড় জমিয়েছে। মনটা ভীষণ খারাপ, ভীষণ ভীষণ ভীষণ। একটা মানুষ এতটা স্বার্থপর কি করে হতে পারে? 4 দিন, 4টা দিন, অথচ লোকটার কোনো খবর নেই। নো কল, নো মেসেজ। এগুলো কেমন ব্যবহার? লোকটা কি জানে না কেউ একজন তার অপেক্ষায় বসে আছে? হয়তো বা একসময় ইলমি লোকটাকে দেখতে পারতো না, লোকটাকে ইলমির ভালো লাগতো না, লোকটাকে ইলমি মিসও করতো না, কিন্তু এখন তো ভালো লাগে, ভীষণ রকমের মিসও করে। লোকটার সাথে কথা বলার জন্য ইলমি অধীর আগ্রহ নিয়ে রাত জেগে অপেক্ষা করে, কিন্তু লোকটা কি করে ইলমির কোনো খোঁজই নেয় না। হুম, ইলমি আর ওই রাক্ষসটাকে মিস করবে না, না মানে না, কখনো না। ইলমি বেশ সাবধানে সদর দরজায় পা রাখলো। এদিক সেদিক উকি দিয়ে পা টিপে টিপে বাড়িতে পা রাখলো। ইলমির পরনে জলপাই রঙা কামিজ, গোলাপি রঙা ওড়না সালোয়ার। পুকুরে পা ডুবিয়ে রাখায় পায়ের কাছের অংশ অনেকটাই ভিজে গিয়েছে। আর এই অবস্থায় যদি আমেনা বেগম ইলমিকে দেখে নেয়, তাহলে ইলমির 12টা না 14টা বেজে যাবে। ড্রয়িং রুমে মাকে না দেখে ইলমি হাঁপ ছেড়ে বাঁচল। বহুত বাঁচা বেঁচে গেছিস উমি। আরফুর মাইয়া নেই, না হলে তার হাতে আজ তোর 13টা বাজাইয়া যাইতো। রান্নাঘরে শব্দ হতেই ইলমি এক দৌড়ে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় বসতে ফোনটা টুংটাং আওয়াজে বেজে উঠল। ফোনটা হাতে নিতে নিতে কলটা কেটে গেল। দেখলো ফুপাতো বর। 10 মিসড কল। ইলমির বর ভালো হয়ে গেছে, তাই আগের সব নাম কেটে ফুপাতো বর দিয়েছে। ফুপাতো বর 10 মিসড কল দেখে ইলমি বেশ অবাক হলো। পরপর ভেঙচি কেটে বলল, এমনি দিনে কল দেওয়ার নাম নেই, আজ একবারে 10টা কল। বলি বেটা, একদিনে কি এত হজম হবে নাকি? ধরবো না আপনার কল, ধরবো না, ধরবো না, ধরবো না। ইলমি ফোনটা রাখতে যাবে, তখনই আবার ফোনটা বেজে উঠল। ইলমি ভেঙচি কেটে ফোনটা ড্রেসিং টেবিল এর উপর রেখে আয়নার সামনে দাঁড়িয়ে গুনগুনিয়ে গাইতে লাগলো। ওরে কালা চান আপনার লাগি মন করে আনচান। গাইতে গাইতে চুল আছড়ানো মনোযোগ দিল। আবারও ফোন বাজতে ইলমি ফোনটা হাতে তুলে নিল। ভেঙচি কেটে ফোনটা বিছানায় ঢিল মেরে জোরে জোরে বলে উঠল, বজ্জাত বেটা শালা করলা, ধরবো না তোর কল। এতদিন কই ছিলি? এ আজ আসছে, ধরবো না তোর মত, ধরবো না। বলে আবারও চুল আঁচড়ানোর জন্য আয়নার সামনে দাঁড়ালো। চুলে চিরুনি চালিয়ে আয়নায় তাকাতেই ভূত দেখার মতো ছিটকে চমকে উঠল ইলমি। হাত থেকে চিরুনিটা শব্দ করে ফ্লোরে পড়ল। ভুল দেখেছে ভেবে ইলমি দুহাতে চোখ কচলে আবার তাকালো। ঠিকই দেখেছে আয়নায়। সে আবরারকে দেখছে। এই তো দরজায় 2 হাত ভাঁজ করে কঠোর মুখে বিস্ফোরিত নয়নে তার দিকে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে ইলমির উপর রাগ ঝাচ্ছে। ইলমি ভয়ে ভয়ে পিছনে ফিরতেই দেখলো, হ্যাঁ, আবরার, স্বয়ং রাক্ষস রাজা তার সামনে দাঁড়ানো। আবরারের চোখ মুখ দেখেই ইলমির যা বোঝার তা বোঝা হয়ে গেছে। একটু আগের কাহিনী মনে পড়তে ইলমির ভয়ে চোখ মুখ শুকিয়ে উঠল। আবরার দুপা এগিয়ে আসতে ইলমির জান যায় যায় অবস্থা। না জানি আজ ইলমির কপালে কি আছে। ইলমি বিড়বিড় করে বলে উঠল, আল্লাহ, রাক্ষসটা কি আমারে মাইরা ফেলবো? আল্লাহ, আল্লাহ গো, এইবারের মতো বাঁচাই নাও, আর জীবনেও এমন করুন না, আল্লাহ বাঁচাও। বলে চোখ বুজে নেয়। প্রায় অনেক সময় পর রুমে কারো উপস্থিতি টের না পেয়ে ইলমি চোখ মেলে তাকায়। চোখ মেলে তাকাতেই দেখলো আবরার রুমে নেই। ইলমি চমকায়। সে নিজের চোখে দেখেছে আবরারকে, তাহলে লোকটা কোথায় যাবে? লোকটা কি ভূত নাকি? ইলমি তন্ন তন্ন করে পুরো রুম খুঁজতে লাগলো। রুমে কাউকে পেল না। তাহলে কাকে দেখলো সে? কাউকে রুমে না পেয়ে ইলমি ভেবেছিল হয়তো এটা তার মনের ভুল। ইদানিং রাক্ষসটাকে নিয়ে ভীষণ ভাবে ইলমি। রাক্ষসটা কল না করলে ইলমির মন খারাপ হয়, লোকটার উপর ভীষণ অভিমান হয়। কিন্তু লোকটাকে দেখো, ইলমিকে সে মনেই করে না, একবার খোঁজও নেয় না। নির্দয় পাষাণ লোক একটা। ইলমি ভেবেই নিয়েছিল আবরার আসেনি, সে ভুল দেখেছে। কিন্তু তার ভুল ভাঙল যখন রুমে আবিরা আর তুরফা এসে হাজির হলো। কল মি।
বলেই দুজনে ঝাপড়ে ধরল তাকে। ওদের খুশি দেখে ভীষণ খুশি হলো। মুহূর্তে আবরারের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে গল্পে মেতে উঠল। এই কুলমি, ভাইজান এভাবে রাগে হনহন করে বের হয়ে গেল কেন? ভাইজানকে দেখে মনে হলো ভীষণ রেগে আছে। হঠাৎ এভাবে রেগে গেল কেন? নিচ থেকে গাড়ির হর্ন বেজে উঠতেই তুরফা উত্তেজিত হয়ে বলে ওঠে। আবিরা, ভাইজান কি চলে যাচ্ছে? আবিরা কিছু বলবে তার পূর্বে ইলমি চেঁচিয়ে বলে ওঠে। চলে যাবে মানে? বলেই দৌড়ে ব্যালকনিতে যেতেই দেখতে পায় সাদা পাঞ্জাবি পরিহিত সুদর্শন এমপি সাহেব ওরফে তার ফুফাতো বর চোয়ালদয় শক্ত করে হাত ঘড়িতে সময় দেখে একবার বেলকনিতে চাইল। পরপর তার শাশুড়ি থেকে বিদায় নিয়ে গাড়ি নিয়ে ধুলো উড়িয়ে বের হয়ে গেল। ইলমি যেন বোকা বনে গেল। লোকটা কি তার উপর ভীষণ রেগে গেছে? তার জন্য এভাবে চলে গেল? ইলমির এবার খুব মন খারাপ হলো। কাজটা বোধহয় সে ঠিক করেনি। এতবার কল করার পরও কলটা রিসিভ করেনি। এবার কি হবে? রাতের ডিনার শেষে ইলমি মন খারাপ করে ছাদে চলে গেল। তুরফা খেয়ে দিয়ে ইলমির রুমে গিয়ে শুয়ে পড়েছে। আমেনা বেগম ব্যস্ত হাতে কিচেনে টুকটাক কাজ শেষ করছেন আর মেয়ের জামাইয়ের জন্য আফসোস করছেন। কত করে বলল থেকে যেতে, কিন্তু ছেলেটা শুনলই না তার কথা। খেয়ে যেতে বলল, খেলেও না। একমাত্র মেয়ের জামাই কিনা শ্বশুর বাড়ি থেকে খালি মুখে চলে গেল। এই নিয়ে আমেনা বেগমের আক্ষেপের শেষ নেই। আবিরা মামির সাথে কিচেনে টুকটাক কথা বলছে। কথা বলার চলে ইমির কখন বাসায় ফিরবে জেনে নিল। সে যে উদ্দেশ্যে নিয়ে এ বাড়িতে এসেছে তা এবার সফল করবেই করবে। ড্রয়িং রুম থেকে জহির মির্জা চেঁচিয়ে এক কাপ চা চাইতে আমেনা বেগম রেগেমেগে রান্নাঘর থেকে ছুটে এলেন। কোনো চা হবে না এখন, চুপচাপ রুমে যান। জহির মির্জা চোয়ালদয় ঝুলিয়ে মিনমিনে কণ্ঠে বলে। আহা, জানোই তো আমেনা, চা না হলে আমার চলে না। দাও না 1 কাপ। আবিরা মামার মিনমিনে কণ্ঠস্বর শুনে কিচেন থেকে ফিক করে হেসে উঠল। পুরুষ জাতি কি সাংঘাতিক ভাবা যায়! বাইরে সিংহ হলেও ঘরে নিজের বউয়ের সামনে কিনা তারা মিনমিনে বিড়াল। যে লোকটাকে দেখে বাইরে সবাই ভয় পায় সেই লোকটাই কিনা সামান্য একজন নারীকে দেখে ভয় পায়। যে লোকটা বাইরে গলা উঁচু করে আদেশ করে সেই লোকটাই কিনা বউয়ের সামনে মিনমিনিয়ে কণ্ঠে আবদার করে। বাইরের সিংহ কিনা ঘরের মিছি বিড়াল। আমেনা বেগম চা দিবেন না মানে দিবেন না। এদিকে জহির মির্জা চা না হলে চলবে না। শেষমেশ জহির মির্জা চা না পেয়ে চুপচাপ বসে থাকে। আমেনা বেগম রুমে চলে যেতে মামির চোখ ফাঁকি দিয়ে আবিরা ঝটপট চা বানিয়ে মামাকে দেয়। জহির মির্জা তৃপ্তি করে চা খেয়ে বলে ওঠে। মাশাল্লাহ আম্মা, চাটা তো অনেক দারুণ বানিয়েছে। একদম আমার মায়ের হাতে চা। আহ, প্রাণটা জড়িয়ে গেল। আবিরা হেসে বলে। হয়েছে হয়েছে, চাটা তাড়াতাড়ি শেষ করো মামা। মামিমা যদি দেখে তাহলে তোমার সাথে সাথে তোমার আম্মার যে কি হাল হবে সেটা একমাত্র উপরওয়ালাই জানে। ইলমি মন খারাপ করে ছাদের দোলনায় বসে আছে। মনটা তার ভীষণ খারাপ। যখন থেকে শুনেছে তালুকদার বাড়িতে হিমি আপু এসেছে তখন থেকে মনটা তার আরও খারাপ হয়ে গেছে। মিলি 5 দিন হলো ও বাড়িতে এসেছে আর এই 5 দিনে লোকটা তার কোনো খোঁজ খবর নেয়নি। তাহলে কি লোকটা মিলি আপুকে পেয়ে তাকে ভুলে গেল? যাওয়াটাই স্বাভাবিক। ভালোবাসার মানুষকে পেয়ে শাস্তি দেওয়ার জন্য বিয়ে করা বউকে মনে রাখবেই বা কেন? এদিকে ইলমি সরি বলার জন্য একের পর এক কল করেই যাচ্ছে। লোকটা রিসিভই করছে না, মাঝে মাঝে কেটে দিচ্ছে। ইলমির এবার কান্না পাচ্ছে। নিজের উপর নিজেরই রাগ লাগছে। কেন সে এমন করতে গেল? আবার কল দিতেই ওপাশ থেকে কল কেটে দিতেই ইলমি কেঁদে উঠল। আবিরা শুয়ে পড়েছিল। ইলমি রুমে আসছে না দেখে রুম থেকে বের হয়ে ছাদের দিকে পা বাড়াতে দেখলো ইমিরের রুমে লাইট জ্বলছে, যার মানে লোকটা বাড়িতে ফিরেছে। এই লোকটা এমন কেন? কখন বাড়িতে আসে কখন যায় কেউই টের পাবে না। মনে হয় কোনো সারা শব্দ নেই। আবিরার তো মাঝে মাঝে মনে হয় লোকটার রুমটাও বোধহয় জানে না তাদের মালিক কখন আসে কখন যায়। আবিরা এগিয়ে আসতে দেখে দরজা হালকা বিরানো। আবিরা মাথা হালকা ঝুঁকে উকি দিল, কিন্তু রুমে কাউকে দেখতে পেল না। তার মানে কি লোকটা এখনো ফেরেনি? তবে মামি মাঝে বলল আজ তাড়াতাড়ি ফিরবে, তাহলে এখনো ফিরল না যে? আবিরার ভাবনার মাঝে ইমির দরজা টেনে ভ্রু কুচকে বলে ওঠে। কি সমস্যা? এভাবে উকি দিচ্ছ কেন? আবিরা চমকে উঠল, তবে ভীষণ রাগও লাগলো। বিড়বিড় করে বলল। আরে বেটা, মিষ্টি করে জিজ্ঞাসা তো করতে পারিস কখন আসলে, কেমন আছো, কিন্তু না, তুই তো তা করবি না। পারবি তো শুধু ফুসফাস করে বলতে। ইমির ভ্রু কুচকে আবিরার দিকে তাকাতে আবিরা হাসার চেষ্টা করে বলে উঠল। আসলে দেখছিলাম আপনার রুমে ইলমি কিনা। ইমির ভ্রু কুচকে গম্ভীর স্বরে বলল। এলমি রুমে নেই? না, মানে ইলমি তো ছাদে। ও তাহলে ছাদে যাও। বলে ইমির রুমে চলে যায়। আবিরা যায় না, সেখানেই দাঁড়িয়ে থাকে। বেশ কিছুক্ষণ আবিরাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ইমির চোখ মুখ কুচকে বলে ওঠে। কিছু বলবে? আবিরা চমকে উঠে তোতলিয়ে বলে ওঠে। না না, মানে হ্যাঁ। ইমির দুপা এগিয়ে এসে বলে। বলো কি বলবে?
ইমির দুহাত বুকে গুজে চাহনিতে জিজ্ঞাসা নিয়ে আবিরার দিকে চায়। আবিরা চোখ পিটপিট করে ইমিরের দিকে চায়, পরপর চোখ সরিয়ে মিহি কণ্ঠে বলে ওঠে, আসলে আপনাকে একটা কথা বলার ছিল। বলো। আসলে আসলে আবির ভাইয়া কোথায় গেছে? ওনাকে কোথাও পাচ্ছি না। ইমির চোখ মুখ কুচকে ফেললো, গম্ভীর স্বরে বলে উঠল, নিজের বাড়ি গিয়েছে। ও, আরো কিছু জানার বা বলার আছে? আবিরা দুদিকে মাথা নেড়ে না বুঝাতে ইমির আবিরার মুখের সামনে শব্দ করে দরজা আটকে দিল। আবিরা ফ্যাল ফ্যাল চোখে দরজার দিকে তাকিয়ে রইল, নিজ মনে নিজেকে বকাবকিও করলো। কি বলতে এলো আর কি বলল, গাধি একটা। কিন্তু লোকটা এভাবে রেগে গেল কেন? আবিরা স্পষ্ট দেখেছে লোকটা রেগে গেছে। আবিরা ভেবে পেল না সে কি এমন বলেছে। জ্বরের ঘরে ডুবে আছে ইলমি। তার আশপাশটা কি হচ্ছে কিছু জানে না সে। 102 ডিগ্রি জ্বর। সবাই আতঙ্কিত হয়ে ইলমির বেডের পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে এই কয়েক ঘন্টার ব্যবধানে জ্বর কিভাবে সেই চিন্তায় সবাই, অথচ কেউ জানলই না ইলমির দুপুর থেকেই জ্বর জ্বর ভাব। তার মাঝে বৃষ্টিতে ভিজে মুহূর্তেই তার এমন করুণ দশা। ডক্টর কিছু কড়া ডোজের মেডিসিন লিখে দিয়ে উঠে দাঁড়ালেন। ভয় পাবেন না, মেডিসিনগুলো খাওয়ান, জ্বর নেমে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখুন, আসছে। আবরার ইমির ডক্টরকে এগিয়ে দিতে গেল। আমেনা বেগম ছুট লাগালেন, রান্নাঘরে কিছু খাইয়ে তারপর মেডিসিন খাওয়াতে হবে। ইলমি জ্বরে বোধহয় বেডে পড়ে আছে। চোখ মেলে তাকানোর শক্তিটাও নেই, হয়তো তাকানোর ইচ্ছেটাও নেই। বেডের পাশে জহির মির্জা করুণ চোখে মেয়ের মুখ পানে চেয়ে আছে। মেয়েটার গায়ে একটা ফুলের টোকা সে সহ্য করতে পারে না, অথচ সেই মেয়ে কিনা 102 ডিগ্রি জ্বরে কাতর হয়ে বিছানায় পড়ে আছে। মেয়ের শুকনো মুখ পানে চেয়ে বাবার বুকের মাঝখানটায় হাহাকার করে উঠল। এক হাত মেয়ের মাথার উপর রেখে নিঃশব্দে দু চোখে জল ঝাড়লেন। মেয়ের চুল পরিমাণ আঘাতের কষ্টটাও যেন সে পায়। বড্ড আদরের মেয়ে কিনা। আসলে পৃথিবীতে সকল বাবার কাছে তার মেয়েটা ভীষণ আদরের, ভীষণ স্নেহের। মেয়েদের মাঝে বাবারা যে তার আরেক মাকে দেখতে পায়, এই জন্যেই হয়তো মেয়েরা বাবাদের কলিজা হয়। বাবারা মেয়েদেরকে এতটা ভালোবাসেন। আমেনা বেগম দরজায় দাঁড়িয়ে সবটাই দেখলেন। মেয়েটা তার বড্ড অবুঝ, কারো কথাই শুনতে চায় না। আজ বৃষ্টির একটা ফোঁটা গায়ে পড়লে যে মেয়ের কাল মৃত্যুর দোরগোড়া দিয়ে ঘুরে আসতে হয়, সেই মেয়েটাই কিনা বৃষ্টিতে এক আকাশ পরিমাণ খুশি নিয়ে ভিজতে চলে যায়। হাসতে হাসতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমেনা বেগম কত করে নিষেধ করে, কত কত শাসন, অথচ মেয়েটা দেখো, একটা কথা যদি শুনতো সবার চোখে ফাঁকি দিয়ে সে ঢ্যাং ঢ্যাং করে ভিজতে চলে যায়। আর প্রতিবার বাবা মা ভাইকে চিন্তায় ফেলে দেয়। আমেনা বেগম জহির মির্জার কাঁধে হাত রাখতেই জহির মির্জা মেয়ের মাথা থেকে হাত সরিয়ে উঠে দাঁড়ায়। রাতে জাগলে আপনার শরীর খারাপ করবে, আপনি বরং গিয়ে শুয়ে পড়ুন, আমি তো আছি। আবিরা, তুরফা, তোমরাও যাও, পাশের রুমটা গিয়ে ঘুমিয়ে পড়ো। তুরফা মাথা নেড়ে পাশের রুমে চলে গেল। আবিরা কিছুক্ষণ ইলমির পাশে বসে সেও চলে গেল। জহির মির্জা যেতে চাইলেন না, শেষমেশ স্ত্রীর জোরাজুরিতে বাধ্য হলেন। আমেনা বেগম মেয়েকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে কপালে চুমু খেলেন। এই যে তিনি তার আদরের মেয়েটাকে সবসময় বকাঝকা করেন মেয়েটার ভালোর জন্যে, অথচ মেয়েটা দেখো একটা কথা যদি শুনতো। রাতে ছাদের দোলনায় বসে নিজের উপর রাগে জেদে প্রায় আধা ঘন্টা বৃষ্টিতে ভিজেছে। তারপর রাগ জেদ কমাতে 102 ডিগ্রি জ্বরের আগমন। ডক্টরকে এগিয়ে দিয়ে ইমির আবরার রাত 12টায় ফিরল। রুমে ফিরে দেখলো আমেনা বেগম মেয়েকে খাওয়ানোর চেষ্টা করছে, আর ইলমি মাথা নেড়ে নেড়ে না বুঝাচ্ছে, যার মানে সে খাবে না। আবরার ক্লান্ত চোখে আমেনা বেগমের দিকে তাকিয়ে বলল, আপনি রাখুন, আমি দেখছি। বলেই ওয়াশরুমের দিকে পা বাড়ালো। আমেনা বেগম বললেন, না না বাবা, তুমি অনেক ক্লান্ত, তুমি বরং বিশ্রাম নাও, আমি দেখছি। সমস্যা নেই, আমি দেখছি, আপনারা যান। আমেনা বেগম আবরারের মুখের উপর আর কিছু বলার সাহস করলেন না। ছেলেটা সে কত দূর থেকে ছুটে এসেছে। আবিরা ওই রাতেই কল করে ভাইজানকে ইলমির খবর জানাতে আবরার নিজের বাইকটা নিয়ে 1 ঘন্টার পথ আধা ঘন্টার মাঝে জার্নি করে মির্জা বাড়ির সামনে এসে দাঁড়ায়। আমেনা বেগম রুম থেকে বের হয়ে গেলেন। ইমির বোনের মাথায় চুমু এঁকে নিশ্চিন্তে রুম থেকে বের হয়ে গেল। সারাদিনের ক্লান্তি এবার জেঁকে বসেছে, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। যেখানে আবরার আছে সেখানে চিন্তা করার প্রশ্নই ওঠে না। আবরার হাত মুখ ধুয়ে এসে ইলমিকে খাটে হেলান দিয়ে বসাতে ইলমি পিটপিট করে চায়, কিন্তু কিছু বলে না। আবরার ভাতের লোকমা মুখের সামনে ধরতে ইলমি মুখ ঘুরিয়ে মাথা নেড়ে না বুঝাতে আবরার গম্ভীর স্বরে ধমকে বলে, চুপচাপ খা। জোরপূর্বক কয়েক লোকমা মুখে তুলে দিতে ইলমি মাথা হালকা ঝুঁকিয়ে হড়হড় করে বমি করে ফ্লোর ভাসিয়ে দেয়। ও শিট। আবরার তাড়াহুড়ো করে প্লেটটা বিছানায় রেখে ইলমির এমন অবস্থা দেখে এক হাতে ইলমিকে জাপটে নেয়। ইলমি ক্লান্ত হয়ে আবরারের বুকে ঢলে পড়ে। আবরার মেডিসিনগুলো খাইয়ে দিয়ে ইলমিকে শুইয়ে নিজ হাতে ফ্লোর পরিষ্কার করে পরনের সাদা পাঞ্জাবিটা ওয়াশরুমে রেখে হাত মুখ ধুয়ে ইলমির পাশে শুয়ে পড়ে। পাশের
জ্বরে উত্তপ্ত ছোট দেহখানা টেনে নিজের বুকে জড়িয়ে নেয়, কপালে পরম যত্নে নিজের ঠোঁট জোড়া ছোঁয়ায়। এই মেয়েটা তাকে নিশ্চিত পাগল বানিয়ে ছাড়বে। চোখের আড়াল হলে নিজেকে কেন পাগল পাগল মনে হয় তার? এই মেয়েটার জন্য এত ব্যস্ততাই বা কেন? মেয়েটার অসুস্থতা মুহূর্তেই শক্তপোক্ত এমপি ফাহাদ আবরারকে কাবু করে তোলে, যার অসুস্থতার খবরে গুরুত্বপূর্ণ সমাবেশ থেকে ছুটে চলে এসেছে মির্জা বাড়িতে। আবরার শক্তপোক্ত সুঠাম বুকের মাঝখানটায় ইলমিকে জড়িয়ে নেয়। ইলমিও গুটিসুটি মেরে আবরারের বুকের মাঝখানটায় পড়ে থাকে। সারা রাত ঘুমাতে পারে না ইলমি। শক্তপোক্ত সুঠাম পুরুষালী বুকের মাঝখানটায় ছটফট করতে থাকে। আবরার এক হাতে ইলমিকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে অন্য হাতে রাত জেগে জলপট্টি দিয়ে যায়। ভোরের দিকে ইলমির জ্বর কিছুটা নেমে যায়। ইলমি তখন আবরারের বুকে গুটিসুটি মেরে গভীর ঘুমে বিভোর। এদিকে কেউ একজন নির্ঘুম রাত কাটিয়ে পরম যত্নে তার সেবা করে গেল, আর এখন গভীর মনোযোগ দিয়ে জ্বরে শুকিয়ে যাওয়া ছোট গোলগাল ও মুখ সাদা হয়ে যাওয়া শুষ্ক ঠোঁট উস্কো খুস্কো চুলগুলো দেখতে ব্যস্ত। কেটে গেছে 1 মাস। অতঃপর বিয়ের সময় ঘনিয়ে এসেছে। আজ ইলমির গায়ে হলুদ, কাল বিয়ে। পুরো শহরে আবরারের বিয়ের কথা ছড়িয়ে গেছে। একজন এমপির বিয়ে বলে কথা। সাংবাদিকরাও ঘটা করে নিউজ করতে ব্যস্ত। মির্জা বাড়ি আজ সেজে উঠেছে। পুরো বাড়িটা আজ লাল নীল সবুজ আলোয় আলোকিত। একমাত্র মেয়ের বিয়েতে কোনো কিছুর কমতি রাখেননি জহির মির্জা। এমির ব্যস্ত হাতে বাবার সাথে তাল মিলিয়ে সবকিছুর তদারকি করছে। একমাত্র বোনের বিয়েতে কোনো রকম কমতি সে রাখবে না। ইলমিকে সুন্দর করে হলুদের সাজে সাজানো হয়েছে। হলুদ সবুজ কম্বিনেশনের শাড়ি, আর্টিফিশিয়াল ফুলের গহনা, ভারী মেকআপ। ইলমিকে একদম পুতুল পুতুল লাগছে যেন। সেই সাজে কেউ একজন দূর থেকে মুগ্ধ হচ্ছে, কেউ একজন চোখ জোড়া সরাতেই পারছে না যেন। ও বাড়ি থেকে আবিরা, তুর্না, তুরফা, আবির, এমনকি মিলিসহ অনেকে ইলমিকে হলুদ দিতে এসেছে। বেশ জাঁকজমকভাবে গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একে একে সবাই ইলমিকে হলুদ ছোঁয়ালো, নাচ গান হলো। আবিরা হলুদ শাড়ি পরেছে, সাথে হালকা সাজ। যাকে দেখানোর জন্যে যত্ন করে সাজলো তাকে বিয়েবাড়ির কোথাও দেখতে পেল না। মনটা খারাপ হয়ে গেল তার। বিরস মুখে স্টেজে ইলমির পাশে বসা ছিল। দূর থেকে চোখ পড়ল ব্যস্ত ইমিরের দিকে। লম্বা চওড়া ধবধবে ফর্সা কুচকানো চুল, হলুদ পাঞ্জাবি পরিহিত ইমিরকে দেখে চোখ আটকে গেল তার। হৃৎপিণ্ড জোরে জোরে লাফাতে লাগলো। হঠাৎ ইমির স্টেজের দিকে তাকাতেই দূর থেকে চোখাচোখি হয়ে গেল। আবিরা থতমতকে চোখ সরিয়ে নিল। ইমির ভ্রুকুচকে একবার আবিরার দিকে চাইল, তো আরেকবার নিজের পাশে দাঁড়ানো আবিরের দিকে। পরপর থমথমে মুখ করে কাজে ব্যস্ত হয়ে পড়ল। তুরফা চুপচাপ বসে আছে। তার সুন্দর করে ভাঁজ করা শাড়ির কুচিগুলোর পিনটা খুলে গেছে। এই নিয়ে তার দুঃখের শেষ নেই। তার উপর এক উটকো ঝামেলা। একটা সাদা বিলাই এসে তার ঘাড়ে পড়েছে। ইলমির থেকে শুনেছে ছেলেটা আমেনা বেগমের বান্ধবীর ছেলে, নাম তন্ময়। ছেলেটা সে কখন থেকে বকবক করে যাচ্ছে। এই নিয়ে তুরফার বিরক্তির শেষ নেই। তুরফা পারছে না এখান থেকে উঠে যেতে। কি মুশকিল। কিছু লাগবে? এনি প্রবলেম? এভাবে অন্ধকারে বসে আছেন কেন? কি ব্যাপার ম্যাডাম, কথা বলছেন না কেন? তুরফা বিরক্ত হয়ে এবার বলে উঠল, এত বকবক কেন করছেন? একা একটা মেয়ে দেখেছেন আর এসে গেছেন বকবক করতে। আপনাদের মতো ছেলেদের জন্যই বিয়ে বাড়ি থেকে শুরু করে কোনো অনুষ্ঠানে মেয়েরা শান্তিতে অ্যাটেন্ড করতে পারে না। অসহ্যকর পুরুষ জাতি। তন্ময় বেশ অবাক হলো, কপাল কুঁচকে বলে উঠল, আরে আরে, সেদে সেদে ভালো মানুষই দেখাতে এসে দেখি খারাপ হয়ে গেলাম। তুরফা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফুঁসে উঠল, কে বলেছিল ভালো মানুষই দেখাতে? অলরাইট, দেখালাম না। তবে এমন অন্ধকারে ঝোপঝাড়ের কাছাকাছি থাকবেন যেন। জানেন তো সাপের উত্তপ্ত বেড়েছে, সো কেয়ারফুল। অবশ্যই রাসেল ভাইপার দেখে ভয় পাবে আপনাকে, নাগিনী। তুরফা শুনল না। সাপের কথা মনে পড়তেই লাফিয়ে উঠল। সাথে সাথে ধপ করে শাড়ির কুচিগুলো খুলে পড়ল। তুরফার এমন ভয় পাওয়া দেখে তন্ময় হো হো করে হেসে উঠতে তুরফা প্রচণ্ড রেগে গেল। সাথে সাথে নিজের শাড়ির কুচিগুলোর দিকে চেয়ে ফুপিয়ে কেঁদে উঠল। তুরফার ফুপিয়ে কান্নার আওয়াজ পেতে তন্ময় ফোনের ফ্ল্যাশ অন করতে তুরফা ধপ করে চেয়ারে বসে পড়ল। বেশ লজ্জাও পেল। তন্ময় সবটা বুঝে তড়িঘড়ি করে ফ্ল্যাশ অফ করে বলল, ও শিট, আম সরি, আম রিয়েলি সরি। আমি আসলেই বুঝতে পারিনি। তুরফা কাঁদো কাঁদো গলায় বলল, ইটস ওকে। একটু স্টেজে বসা মেয়েটাকে ডেকে দিন প্লিজ। তন্ময় মাথা নেড়ে স্টেজের দিকে এগুলো কিছু একটা ভেবে আবারও ফিরে এলো। আপাতত ফোনটা রাখুন। লাগবে না, আপনি ডেকে দেন তাই হবে। তন্ময় কিছু না বলে জোর করে ফোনটা তুরফার হাতে গুজে দিয়ে স্টেজের দিকে পা বাড়ালো। তুরফা ফোনের ফ্ল্যাশ অন করে চারিপাশ দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ পর একটা অচেনা মেয়ে আসলো। তুরফার থেকে বয়সে একটু বড় মেয়েটা এসে হাসি হাসি মুখ করে বলে উঠল, এই মেয়ে, এভাবে কেউ এখানে বসে থাকবে?
তুরফা কিছু বলল না। মেয়েটা হেসে তুরফাকে দাঁড় করিয়ে কুচিগুলো ঠিক করে দিতে দিতে বলল, তন্ময় পাঠালো। তুরফা বেশ লজ্জা পেল, তবে কিছু বলল না। মেয়েটা হাসি মুখে বলল, আমি তন্নি, তন্ময়ের বড় বোন। তুরফা হেসে বলল, আমি তুরফা। ধন্যবাদ আপু। তন্নি হাসলো আর চোখে দূরে ভাইয়ের দিকে চাইলেও তন্ময় বোনের চাহনি লক্ষ্য করতে গটাগট পা ফেলে সরে গেল। একে একে সবাই ইলমিকে হলুদ ছোঁয়ালো। মিলিও খুব যত্ন করে ইলমির গায়ে হলুদ ছোঁয়ালো। ইলমি ভীষণ অবাক হলো। মিলিকে যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে। হলুদ দেওয়া শেষে ব্যস্ততার সাথে ভীষণ সিরিয়াস ভঙ্গিতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।